দেখেন, আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি। সেটাকে অন্য অনেকভাবে বলার চেষ্টা করা হয়। হ্যাঁ, আমি ফিরতে চাই। হ্যাঁ, আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে। হ্যাঁ, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনূসকে বলা হয়েছিল, একাধিক জন বলেছে যে পিনাকিকে, এবং উনি চাইলে এটা 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা। খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ, আমি নাম বলছি না তাদের কারোই, কিন্তু আপনি ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি 10 জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন, এরকম 10 জন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার কথা বলেছে প্রফেসর ইউনূসকে সরাসরি, এবং আমি তাদের মধ্যেই কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি। আমার কথা যখনই প্রফেসর ইউনূসকে বলা হয়, উনি দার্শনিক হয়ে যান, আকাশের দিকে তাকায় থাকেন আর কি। হ্যাঁ, মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায়, মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না। তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ, আমি জানি না, আমি খুব অভিমানী মানুষ, এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না। আমি ধরেন আমি যেই জিনিসটা খুব বেশি করে চাইছি, এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারেন, আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো। হ্যাঁ, আমি সেজন্য কোনো কিছু চাই না, আমি সেজন্য বলি আমি দেশে যেতে চাই না। হ্যাঁ, যদি এই বিরাট থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর কি, তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম, এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব, আমার পোস্টিং হবে প্যারিসে। হ্যাঁ, এটা আমার উচ্চাশা ছিল বলতে পারেন ওই সময়, কম বয়সে আর কি। তো সেটা কিন্তু তখন হয়নি। তারপরে আমি যখন আসতেই চাইনি, তখন আমাকে এসে খোদা তাআলা প্যারিসে এসে আমাকে থিতু করে দিলেন। তো আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা, এখন আমি রিয়েল অ্যান্সার দিচ্ছি, অভিমানের কথা না, আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে, আমি বলি আমি তো এখন খুবই স্পিরিচুয়াল মানুষ আর কি বলতে পারেন। হ্যাঁ, আমার দেশে যাওয়াটা যেদিন খোদা তাআলার হুকুম হবে সেদিন আমি হাজির থাকবো, যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাব, কেউ আমাকে ঠেকাইতে পারবে না, আমি অভিমান করেও আমি দূরে থাকতে পারবো না। আমার যেদিন সময় হবে, রাইট টাইম, সেটা প্রবাবলি আসমানে স্থির হবে যে কবে আমি দেশে ফিরবো, সেদিনই যাবো, কেউ আমাকে ঠেকাইতে পারবে না সেদিন, এবং আমার কোনো অভিমান আমাকে দূরে রাখতে পারবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো নিজে থেকে উদ্যোগ নেব না। আমার প্রশ্নটা আর অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্ট ভাবেই দেওয়া যাবে। আমার নামে এখনো পর্যন্ত 4টা মামলা পেন্ডিং আছে, যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের। আমার প্রথম মামলা হয় হচ্ছে 5 জানুয়ারির যে নির্বাচন, ওই নির্বাচনের 3 দিন পরে আমার নামে একটা মামলা হয়। আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় 6 জানুয়ারি 2014, তারপরে তার 2 দিন পরে মামলা হয় একটা, ওইটা একটা মামলা ছিল, আমাদের একটা ভিডিও গিয়েছিল, যে ভিডিওটার আপনার ভিডিও এডিটিং এর কাজ তো আর আমার না, ওইখানে এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল, সেই নারীর কিছু ফুটেজ কে তারা দেখিয়েছে, এগুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজ গুলো আমাদের অফিসের, আমাদের চেয়ারম্যান সহ, আমি সহ আমাদের 3-4 জনকে আসামি, মূলত মানে 5 জানুয়ারি নির্বাচনে 21 টিভির যে ভূমিকা, সেটার কারণে মামলা হয়, সেই থেকে শুরু। এরপরে বিভিন্ন সময়ে সে মামলা চলমান, তারপরে বনোজ কুমারের একটা মামলা চলমান, তারপরে আরো কুমারকে নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে, এবং সেই বনোজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই 16 জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন, তাদেরকে এই সরকার বাঁচানোর জন্য কোনো করেনি। এখন যে দাদা একটা কথা বললো না, যে ইউনূস উদাসের মতো এদিক ওদিক তাকায়, অনেকেই মনে করেন, ধরেন মানে আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেষ্টা হব, দাদাও কোনোদিন বলে নাই সে উপদেষ্টা হইতে চায়, তো মানে এটা আমরা হইতে চাইনি, কিন্তু অনেক মানুষ না আমি বলছি ইন্ডিয়ান নায়িকা বিষয়ক উপদেষ্টা হইতে চাই, আমি সবসময় বলছি। তো এখন ধরেন আমি
যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অনেকেই মনে করে, আমি জানি না কেন মনে করে, অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল, আমার উপদেষ্টা হইলে মনে অনেক কিছু হইতো, কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় নাই। সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই করতো, কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন, তারা নানান ভাবে আসেন, দেশে আসেন, আপনার দেশে আসেন, এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও, যে আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে করতে চাই, আপনাদের সম্মান দিতে চাই, কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয়নি। এখন সমস্যাটা কোথায় জানেন? কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব, তাহলে আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমার চুরি করতে দিবে না, এই লোকগুলি দেখে মনে হয় এদের কথাই তো বোঝা যায় যে এরা তো খুব ঘাটতারামো করবে, এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না, আনলেই সমস্যা হবে, আপনি নিবেন না, এটাই স্বাভাবিক। যাক, ওই আলাপে যাচ্ছি না। এই সরকারের কাছে শুধু উপদেশটা না, দেশে ফেরত যাওয়া না, এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না। এই সরকারের ইউনূসের আশপাশে যে কজন আছে একটা দেশে থাকতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, কালকে এই পরশুদিন খালেদা জিয়ার গিয়ে জানাজায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে, মানুষ সেটা দেখেছেন। সো এই দৌড়াদৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায়। তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না, সারা দুনিয়া। আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে, ওরা এটাও পারবে না, সম্ভব না। দেশে ফিরবো, আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে, সেদিন আমি এই দেশের কারোর অন্য একজন ভিন দেশি পতিতা ব্যবসা করত, এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল, সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না। এই শর্তে আপনি যেদিন করবেন, আমার 16ই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না, আমি এটা বিজয় দিবস মনে করি না। আমি সেদিন বিজয় দিবস পালন করব 16ই ডিসেম্বরকে, যেদিন ভারত পালন করবে না। ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল, সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে, বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ, আর আমিও বিজয় দিবস পালন করবো, আমি এটারে বিজয় দিবস, ওইটা সেটেল হইতে হবে আগে। সো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই, তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো। আর এর মাঝখানে আবার আমার নাকি আবার উঠায় নিয়ে যাবে কারা, উঠায় নিয়ে গেলে দেশে যায়, তারপর দেখা হবে, ওইটা আবার অন্য জিনিস। যাই হোক, আমি আজকে অনুষ্ঠানে একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। জি, আমাদের ক্রাইম বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে প্রথম পর্ব গেল। এই প্রথম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে, যে কারণে দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য, আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি। আর আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে, আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে, আমাদের দর্শকদেরকে জানাইতে চাই, বাংলা এডিশন বন্ধ হয় নাই। বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা একটা খোলা জলে মাছ শিকারের মতো একটা অবস্থা হয়েছে। বাংলা এডিশন বন্ধ হয়নি। বাংলা এডিশন যদি বন্ধ হয়, আমরা আপনাদেরকে জানাবো, এবং সেটার জন্য কোন কোন কর্মকর্তা কোথায় কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায়, আমি সেই চিঠি দেখার পরে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা কতদিন বাংলাদেশের 2.5 দিনের মন্ত্রী উপদেষ্টা এইসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলা এডিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন, সেটাও আমাদের সাথে ইনশাল্লাহ এই দেশে দেখা হবেন। আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না, দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি, এরকম না। দেশকে আমরা ভালোবাসি, এটা আমরা টাকা দিয়ে আমাদের কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায় নাই। এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি, এটার ভিতরে কোনো স্বার্থ নাই, সেই স্বার্থ ছাড়াই ভালোবাসি। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলা এডিশনের পাশে থাকবেন। বাংলা এডিশন আপনাদের জন্য কাজ করবে। বাংলা এডিশন বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই জঙ্গিবাদের যেই নাটক সাজিয়ে গত 15 বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশকে আলাদা করে রাখা হয়েছিল, একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল, বাংলা এডিশনের মূল যুদ্ধটা ওইখানেই। আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথম আলো ডেইলি স্টারকে কাউন্টার দিয়েছি গেল 1.5 বছরে, আমরা সামনে ইনশাল্লাহ দিব। এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয়, বাংলা এডিশনের এই তরুণ যে দলটা আছে তারা সবাই এটার জন্য প্রস্তুত আছে।